যে ক্রস সেকশনাল স্টাডির বেলায় আমাদের মেজার অফ অ্যাসোসিয়েশন যখন আমরা ক্যালকুলেট করব 4 ধরনের ইয়ে হতে পারে পসিবল যে আউটকাম বা গ্রুপ 4 ধরনের হতে পারে, ঠিক আছে। তো এখানে আমাদের যে ইয়েগুলো দেখলাম যে 2টা গ্রুপ থাকবে ফার্স্টে, মানে এক্সপোজড আর নন এক্সপোজড। তো এক্সপোজড যারা তাদের মধ্যে ডিজিজড হতে পারে অথবা নাও থাকতে পারে, হ্যাঁ। আর নন এক্সপোজার গ্রুপের মধ্যে সেম কথা, ডিজিজ থাকতে পারে অথবা নাও থাকতে পারে। আচ্ছা, এখন এই যে 4টা পসিবল কম্বিনেশন আছে এইগুলো দিয়ে আমরা আবার প্রিভ্যালেন্স ক্যালকুলেট করতে পারি। এই জন্য এখানে বলছে 2 পসিবল অ্যাপ্রোচেস টু অ্যানালাইসিস অফ দিস রেজাল্টস। কীভাবে? ক্যালকুলেটিং দ্য প্রিভ্যালেন্স অফ দ্য ডিজিজ ইন এক্সপোজড পারসনস কম্পেয়ার টু দ্য প্রিভ্যালেন্স অফ দ্য ডিজিজ ইন নন এক্সপোজড পারসন, ঠিক আছে। আরেকটা হচ্ছে ক্যালকুলেটিং দ্য প্রিভ্যালেন্স অফ এক্সপোজার ইন পারসনস উইথ দ্য ডিজিজ কম্পেয়ার টু প্রিভ্যালেন্স এক্সপোজার ইন পারসন উইথ ডিজিজ, হ্যাঁ। তো এটা আমরা আমি ইকুয়েশানগুলো ইয়ে করেছি। এটা ম্যাট্রিক্সটা আগে আমরা বোঝার চেষ্টা করি, এটাকে বলি অ্যাসোসিয়েশন ম্যাট্রিক্স। তো আমরা যেটা একটু আগে পড়েছি যে 4 ধরনের কম্বিনেশন থাকতে পারে। যে এই যে এক্সপোজড গ্রুপ, আমরা ভালো করে খেয়াল করি, এক্সপোজড এদের মধ্যে ডিজিজ থাকতে পারে অথবা নাও থাকতে পারে। তো যদি ডিজিজ থাকে সেটাকে আমি এ দ্বারা, আর যদি ডিজিজ না থাকে সেটাকে আমি বি দ্বারা প্রকাশ করেছি। অ্যাট দ্য সেম টাইম নন এক্সপোজড গ্রুপ যাদের মানে এবং যাদের ডিজিজ আছে তাদেরকে সি দ্বারা, নন এক্সপোজড গ্রুপ যারা এবং যাদের ডিজিজ নাই তাদেরকে ডি দ্বারা প্রকাশ করেছি। ওকে, এটা আমাদের পরবর্তীতে হচ্ছে প্রিভ্যালেন্স ক্যালকুলেট করতে হেল্প করবে। আবার বলছি, এক্সপোজড যে গ্রুপটা 2টা কম্বিনেশন থাকতে পারে আমরা জানি, ডিজিজড, নট ডিজিজড। তো এইখানে যাদের ডিজিজ আছে তাদেরকে এ, আর যাদের নাই তাদেরকে বি দ্বারা আমি ডিনোট করেছি। আর নন এক্সপোজড যেটা বা নট এক্সপোজড গ্রুপ, এদের মধ্যেও সেম কথা, ডিজিজ থাকতে পারে আবার নাও থাকতে পারে। তো এখানে আমাদের এই যে ম্যাট্রিক্সটা, এইটা পরবর্তীতে আমাদের প্রিভ্যালেন্সটা ক্যালকুলেট করতে হেল্প করবে। ফার্স্টে আমরা খেয়াল করি প্রিভ্যালেন্স অফ দ্য ডিজিজ, ঠিক আছে। প্রিভ্যালেন্স অফ দ্য ডিজিজ ইন এক্সপোজড পারসনস কম্পেয়ার টু দ্য প্রিভ্যালেন্স অফ ডিজিজ ইন নন এক্সপোজড পারসন, এটা বলতে কী বোঝাচ্ছি এবং এটা আমরা কীভাবে ক্যালকুলেট করতে পারি। ফার্স্টে প্রিভ্যালেন্স অফ দ্য ডিজিজ অ্যামং এক্সপোজড অ্যান্ড নন এক্সপোজড গ্রুপ, আমরা এখানে ডিজিজের প্রিভ্যালেন্স ক্যালকুলেট করছি। তাহলে প্রিভ্যালেন্স অফ ডিজিজ অ্যামং এক্সপোজড, এখন প্রিভ্যালেন্স অফ ডিজিজ, এখানে আমরা খেয়াল করি প্রিভ্যালেন্স অফ ডিজিজ হচ্ছে এই যে, আর এক্সপোজড গ্রুপ এইটা, তার মানে এটা হলো ডিজিজ। তাহলে এ ডিভাইড বাই, এখানে আমাদের টোটাল আছে এ প্লাস বি, মানে হচ্ছে এই এক্সপোজড গ্রুপ কয়টা, এখানে এ আর বি, তাহলে এ প্লাস বি, আর ডিজিজ হচ্ছে এ, তার মানে এ বাই এ প্লাস বি। এইটা হচ্ছে আমাদের এই যে প্রিভ্যালেন্স অফ দ্য ডিজিজ এবং এক্সপোজড গ্রুপের প্রিভ্যালেন্স। অ্যাট দ্য সেম টাইম নন এক্সপোজড গ্রুপের ডিজিজ যেটা, সেটার প্রিভ্যালেন্স হচ্ছে সি বাই সি প্লাস ডি। আবার খেয়াল করি, নন এক্সপোজড গ্রুপ ডিজিজ আছে সি, আর এখানে আমাদের টোটাল গ্রুপ 2টা, তাহলে সি বাই সি প্লাস ডি। এটা কি সবাই বুঝেছেন? নেক্সট, তাহলে আমরা এখানে প্রিভ্যালেন্স ক্যালকুলেট করলাম কার, ডিজিজ এবং এক্সপোজড গ্রুপ অ্যান্ড নন এক্সপোজড গ্রুপ। অ্যাট দ্য সেম টাইম আমরা এক্সপোজার যেটা, সেটারও কী করতে পারি, প্রিভ্যালেন্স ক্যালকুলেট করতে পারি। সোজা কথা, প্রিভ্যালেন্স অফ এক্সপোজার এবং ডিজিজড গ্রুপ আর নন ডিজিজড গ্রুপ। তাহলে এখানে যদি আমরা দেখি এই ম্যাট্রিক্সটা, ডিজিজড যারা তারা হচ্ছে এ আর সি, আর নট ডিজিজড হচ্ছে বি আর ডি। ওকে, তাহলে এখানে আমাদের প্রিভ্যালেন্সটা হবে কি, এক্সপোজার এবং ডিজিজড। তাহলে ডিজিজ হচ্ছে এ, আর এই ডিজিজড গ্রুপ আছে 2টা, সেটা হচ্ছে এ প্লাস সি। ওকে, প্রিভ্যালেন্স অফ এক্সপোজার নন ডিজিজ যেটা, মানে নট ডিজিজড, তাহলে নট ডিজিজড কে, নট ডিজিজ হচ্ছে বি আর ডি, তাই না। তাহলে এটা হচ্ছে আমাদের 2টা গ্রুপ, তাহলে বি বাই বি প্লাস ডি, এইটা হচ্ছে প্রিভ্যালেন্স অফ দ্য এক্সপোজার এবং নন ডিজিজ বা নট ডিজিজড। ওকে, এইভাবে হচ্ছে আমরা মেজার অফ অ্যাসোসিয়েশনটা ক্যালকুলেট করতে পারি ক্রস সেকশনাল স্টাডির ক্ষেত্রে। আবার বলছি, ক্রস সেকশনাল স্টাডির ক্ষেত্রে আমাদের মানে প্রাথমিক 2টা গ্রুপ থাকতে পারে, এক্সপোজড অ্যান্ড নট এক্সপোজড। এর মধ্যে
আরও চারটা কম্বিনেশন, মানে হ্যাভ এ ডিজিজ, হ্যাভ নট এ ডিজিজ। ওকে, তারপরে হচ্ছে আমরা কি করতে পারি, এই যে ম্যাট্রিক্সটা দিয়ে অ্যাসোসিয়েশন ম্যাট্রিক্স, এইটার মাধ্যমে আমরা হচ্ছে ফার্স্টে ডিজিজের যে প্রিভ্যালেন্স সেটা ক্যালকুলেট করতে পারি এক্সপোজড গ্রুপ এবং নন এক্সপোজড গ্রুপ বা নট এক্সপোজড গ্রুপ দুইটার ক্ষেত্রেই। আবার এক্সপোজারের ক্ষেত্রেও আমরা প্রিভ্যালেন্স ক্যালকুলেট করতে পারি। ডিজিজের ক্ষেত্রে যখন আমরা প্রিভ্যালেন্স ক্যালকুলেট করব তখন আমরা হিসাব করব যে মানে ডিজিজড অ্যান্ড নট ডিজিজড এই দুইটার বেলায়, নট এক্সপোজডের বেলায়ও ডিজিজড নট ডিজিজড। আর এক্সপোজারের বেলায় আমরা কি করেছি, এক্সপোজারের বেলা মানে যখন আমরা এক্সপোজার করেছি ক্যালকুলেট করেছি তখন হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের অনলি ডিজিজড আর এটা অনলি নট ডিজিজড। ঠিক আছে, এইভাবে আমরা যে প্রিভ্যালেন্সটা ক্যালকুলেট করলাম আমাদের এটা ভালো করে মনে রাখতে হবে, এবং পরবর্তীতে যখন আমরা মানে স্টাডির ক্ষেত্রে প্রিভ্যালেন্স ক্যালকুলেট করব তখন আমাদেরকে বুঝতে হবে কোনটা এক্সপোজার, কোনটা আউটকাম, তারপরে কোনটা এক্সপোজড গ্রুপ, কোনটা নন এক্সপোজড গ্রুপ, ঠিক আছে, কোনটা ডিজিজড গ্রুপ, নট ডিজিজড গ্রুপ, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে ভালো করে। তার মানে যখন স্টাডি ডিজাইন করি তখনই আসলে এগুলো ডকুমেন্টেশন করলে আরও ভালো। এখন ক্রস সেকশনাল স্টাডির মেজর কিছু লিমিটেশনস আছে, তার মধ্যে এখানে আমি মানে দুইটা তুলেছি। প্রিভ্যালেন্ট কেজেস যেমন ওল্ড অ্যান্ড নিউ, ঠিক আছে, এক্সপোজার অ্যান্ড আউটকাম এক্সামিন অ্যাট দ্য সেম টাইম, এটা আসলে একটা লিমিটেশন। একই সময়ে এক্সপোজার অ্যান্ড আউটকাম এক্সামিন হওয়াটা বা করাটা, যেমন ওবেসিটি অ্যান্ড ডায়াবেটিস। আমরা যে ডেসক্রিপটিভ স্টাডিজগুলো পড়লাম এটার একটা সামারি হচ্ছে কেস রিপোর্টস অ্যান্ড কেস সিরিজ আর ইউজফুল ফর আনকমন ক্লিনিক্যাল যে ফেনোমেনাগুলো থাকবে সেগুলোর জন্য। আর ইকোলজিক্যাল স্টাডিজ ক্যান বি ইউজ টু রিলেট গ্রুপ লেভেল ডেটা। আগেই বলেছি যে ইকোলজিক্যাল স্টাডির বেলায় ইউনিট অফ অ্যানালাইসিসটা হচ্ছে একটা গ্রুপ, আর ক্রস সেকশনাল স্টাডির বেলায় আপনার হচ্ছে ইউনিট অফ অ্যানালাইসিসটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। তো cross-sectional survey help to measure the burden or magnitude of the health condition or problems. ওকে, আমরা ডেসক্রিপটিভ স্টাডি শেষ করলাম। ডেসক্রিপটিভ স্টাডির মধ্যে যেগুলো আমরা এখানে পড়লাম সবগুলোই আমাদের আসলে আমি যেগুলো এখানে অ্যাকচুয়ালি ইনক্লুড করেছি সবগুলোই হচ্ছে ব্যবহার করা হয় অনেক, যেমন এখানে কেস রিপোর্টস, কেস সিরিজ বা কেস স্টাডিজ, হ্যাঁ, ইকোলজিক্যাল স্টাডিজ, ক্রস সেকশনাল স্টাডি। আমরা এখানে ক্রস সেকশনাল স্টাডির মানে লিমিটেশন থেকে শুরু করে সব কিছু মোটামুটি দেখার চেষ্টা করেছি। ওকে, এইগুলো আপনারা আরও ম্যাটেরিয়ালটা হাতে পাওয়ার পরে সুন্দর করে আরও দেখবেন এবং এই যে ক্যালকুলেশনগুলো আরও বোঝার চেষ্টা করবেন। আমি চেষ্টা করেছি, যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন এখন করতে পারেন। মেজার অফ অ্যাসোসিয়েশন নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, প্রশ্ন আছে কারো? হ্যাঁ, হ্যাঁ, বলেন। না, অবশ্যই নতুন স্টাডি নিয়ে করতে পারে। অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচের মেইন টার্গেট হচ্ছে আপনার এই যে আমাদের অ্যাসোসিয়েশনটা মানে কজ অ্যান্ড ইফেক্টটা বর্ণনা করতে পারা। আমরা এই যে একটু পরেই পড়ছি, যেমন ধরেন কেস কন্ট্রোল স্টাডি, তারপরে হচ্ছে কোহর্ট স্টাডি, হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যানালিটিক্যাল স্টাডি। তো এগুলো আমরা পড়ছি, তখন আশা করি আপনার প্রশ্নটা ক্লিয়ার হবে। তো অ্যানালিটিক্যাল স্টাডি ডিজাইনের মধ্যে আমরা যেটা বললাম, investigator does not assign the exposure, okay, makes careful measurement of patterns of exposure and disease in populations. Analytical study মধ্যে আমরা comparison করতে পারি, make inferences about exposure and disease. ক্রস সেকশনাল স্টাডির বেলায় আমরা পড়ে আসলাম যে আমরা বলতে পারি দেয়ার ইজ এ অ্যাসোসিয়েশন, কিন্তু যে একটা আর একটার কারণে ঘটছে এটা কি বলতে পারবো? এটা কিন্তু আমরা বলতে পারি না, তাই না? অ্যানালিটিক্যাল স্টাডিটা আমাদের এই বেলায় হেল্প করতে পারে। ফার্স্টে আমরা আসি কোহর্ট স্টাডি, ঠিক আছে। অ্যানালিটিক্যাল স্টাডিজের ফার্স্ট যে পার্টটা সেটা মানে যে স্টাডি সেটা হচ্ছে কোহর্ট স্টাডি। তো প্রিলিমিনারি রিসার্চ ফ্রম দ্য ক্রস সেকশনাল অ্যান্ড কেস কন্ট্রোল আমরা একটু পরে দেখবো। কেস কন্ট্রোল স্টাডি সাজেস্ট অ্যান অ্যাসোসিয়েশন বিটুইন দ্য এক্সপোজার
এক্সপোজার যেমন ধরেন কফি কনজাম্পশন একটা এক্সপোজার, অ্যান্ড আউটকাম মানে হচ্ছে ইমপ্রুভড একাডেমিক পারফরমেন্স এবং মেডিকেল স্টুডেন্টস অ্যাট ঢাকা মেডিকেল কলেজ। ঠিক আছে, তাহলে প্রিলি যে স্টাডিটা আমরা করি ক্রস সেকশনাল আর কেস কন্ট্রোল স্টাডি, এটা কি করে আমাদেরকে একটা অ্যাসোসিয়েশন সাজেস্ট করে বিটুইন এক্সপোজার অ্যান্ড আউটকামস। ওকে, তারপরে আমরা যেটা করতে পারি, একটু পরে আমরা পড়ছি, আমরা যে এখানে অ্যাসোসিয়েশনটা আমাদের মানে প্রোভাইড করলো, তাহলে আমাদের মিসিংটা কি? মিসিং হচ্ছে দ্য এভিডেন্স ফর এ কজাল লিঙ্ক বিটুইন কফি কনজাম্পশন অ্যান্ড অ্যাকাডেমিক পারফরমেন্সেস। এটা হচ্ছে আমাদের মিসিং আছে কিসের ক্ষেত্রে? ক্রস সেকশনাল আর কেস কন্ট্রোল স্টাডির ক্ষেত্রে, যেটা কোহর্ট স্টাডি সলভ করতে পারবে। উই ইউজ দ্য রেজাল্টস ফ্রম আওয়ার প্রিভিয়াস স্টাডিজ টু propose for a cohort study. Okay, cohort studies evaluate a possible association between exposure and outcome by following two groups of individuals exposed and unexposed over a period of time. For example, মানে যেখানে বলা হয়েছে often years, to see whether they develop the disease or outcome of interest. এটা হচ্ছে আপনার এক্সপোজার আর হচ্ছে আউটকামের মধ্যে অ্যাসোসিয়েশনটা কীভাবে চেক করবে সেটা গেল। দ্য রেটস অফ ডিজিজ ইনসিডেন্স অ্যামং দ্য এক্সপোজড অ্যান্ড আনএক্সপোজড গ্রুপস আর ডিটারমাইন্ড অ্যান্ড কম্পেয়ার্ড। এই কোহর্ট স্টাডির মাধ্যমে আমরা ইনসিডেন্সটাও কী করতে পারি? কম্প্যারিজন করতে পারি। ঠিক আছে, এক্সপোজার অ্যান্ড এক্সপোজড এবং আনএক্সপোজড এই দুইটা গ্রুপের ক্ষেত্রেই। সাবজেক্ট শুড নট হ্যাভ দ্য আউটকাম ভ্যারিয়েবল, শুড বি ডিজিজ ফ্রি। মানে সাবজেক্ট বলতে কাদেরকে বোঝাচ্ছি? যাদের থেকে অ্যাকচুয়ালি আমরা ডেটা নিব। অন entry and should have the potential to develop outcome. Cohort studies may be prospective, আমরা একটু পরে দেখব এটা, retrospective, but both types define the cohort studies on the basis of exposure, not outcome. I repeat, এই যে study define the cohorts on the basis of exposure, not outcome. এখন একটা মানে cohort study elements কি থাকে? Select the sample from population or self-allocated groups. তারপরে কি করতে হয়? Measuring the exposure variable in the sample, ensuring that outcome is not present and participants can develop it. Follow up the population. কিন্তু cross-sectional স্টাডিতে আমাদের কোনো ফলো আপ ছিল না কিন্তু। Follow up the population মানে হচ্ছে the different exposure groups for a period of time. একটা certain period of time আমাদের পপুলেশনদেরকে কী করতে হয়? ফলো আপে রাখতে হয়। মেজার দ্য অকারেন্সেস অফ দ্য আউটকাম ভেরিয়েবল। ঠিক আছে, আউটকাম ভেরিয়েবলটা আমরা একটু পরে আউটকাম এবং এক্সপোজার এটার মধ্যে কী সম্পর্ক আছে এই কোহর্ট স্টাডির বেলায় মেজার অফ অ্যাসোসিয়েশন যখন আমরা দেখবো আরও ভালোভাবে বুঝতে পারবো। তাহলে এই যে এলিমেন্টসগুলো এগুলো হচ্ছে কোহর্ট স্টাডির এলিমেন্টস। নেক্সট আমরা কীভাবে স্টাডি পপুলেশন সিলেক্ট করব? ফার্স্ট হচ্ছে জেনারেল পপুলেশন, কোহর্টস অর এ সাবসেট। যেমন একটা এক্সাম্পল যদি বলি, ফ্রামিংহাম হার্ট স্টাডি, নার্সেস হেলথ স্টাডি, এগুলো হচ্ছে এক্সাম্পল আর কি। স্পেশাল এক্সপোজার কোহর্টস যেমন অকুপেশনাল গ্রুপস। কোহর্ট মানে তো আপনারা বুঝতে পারছেন কোহর্ট মানে কি বোঝাচ্ছে। এইটা হ্যাঁ কারেক্ট। তো জেনারেল পপুলেশন কোহর্টস অর সাবসেট যেমন ফ্রামিংহাম হার্ট স্টাডি, নার্সেস হেলথ স্টাডি। আবার স্পেশাল যদি আমরা বলি কোহর্টস যেমন অকুপেশনাল গ্রুপস, এটা একটা স্পেশাল কোহর্ট বা গ্রুপ। তো গ্যাদারিং বেসলাইন ইনফরমেশান, আমরা কীভাবে এটা করতে পারি? বেসলাইন ইনফরমেশান, ভ্যালিড অ্যাসেসমেন্ট অফ এক্সপোজার স্টেটাস অফ মেম্বার্স অফ কোহর্ট। হ্যাঁ, আরেকটা হচ্ছে আইডেন্টিফিকেশান ডেটা, এক্সক্লুড ইন্ডিভিজুয়ালস হ্যাভিং ডিজিজ। আগেই বলে এসেছি যে এটা ডিজিজ ফ্রি থাকতে হবে। ডিফাইন individuals at risk or population at risk. আমরা গতদিন পড়েছি what is population at risk, right? এরপর আছে obtain data on co-variables. Co-variable মানে কি বোঝাচ্ছে? এটার মানে সাথে সাথে আমরা co-variable বা variables like sex, educational status অথবা level of education আর মানে economic status, হ্যাঁ, area of residence অথবা আমরা করতে পারি type of family, এগুলো আর কি। other exposure variables। এরপরে চয়েস অফ কম্প্যারিজন গ্রুপ। এটা সাধারণত যদি আমরা চয়েস অফ এটা বলি দুই ধরনের আছে, ইন্টারনাল কম্প্যারিজন গ্রুপ আর একটা হচ্ছে এক্সটার্নাল কম্প্যারিজন গ্রুপ। ইন্টারনাল কম্প্যারিজন গ্রুপে যেটা করে আনএক্সপোজড পারসন ইন দ্য পপুলেশন, আর এক্সটার্নাল কম্প্যারিজন গ্রুপ হচ্ছে ওয়েন ইন্টারনাল কম্প্যারিজন গ্রুপ নট অ্যাভেলেবল। ঠিক আছে, যেমন অবজার্ভ নাম্বার অফ ব্লাডার ক্যান্সার ডেথস ইন লাইন ডাই ইন্ডাস্ট্রি। ঠিক আছে, কম্পেয়ার্ড উইথ এক্সপেক্টেড কেসেস।
এটা হচ্ছে আমাদের চয়েস অফ কম্পারিজন গ্রুপের কথা গেল। আমরা যদি এখন কোনো প্রতিষ্ঠিত কোহর্ট স্টাডির কথা বলি, তাহলে ফার্স্টে যে নামটা আসে এটা হচ্ছে ফ্রামিংহাম হার্ট স্টাডি। তো এইটা হচ্ছে সবচেয়ে পুরনো একটা হার্ট স্টাডি, 1940 সালে, মানে কোহর্ট স্টাডি আর কি। ফ্রামিংহাম হার্ট স্টাডি হুইচ ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কোহর্ট স্টাডি, হ্যাঁ, যেটা অ্যাকচুয়ালি এটার নেওয়া হয়েছিল, ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল 1940 সালে। The objective of this study was to identify risk factors called cardiovascular disease. This study was conducted in a town of Framingham, which had a population of, এখানে আমরা দেখতে পাচ্ছি যে about 20,000 আর কি পপুলেশন ছিল। So this population, in fact, the sample of this population was then divided into two type, মানে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, based on those having risk factor and those who was not having risk factor, দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটু আগে আমরা দেখেছি যে কোহর্ট স্টাডির বেলায় আমরা দুইটা গ্রুপকে ফলো আপ বা মানে দুইটা গ্রুপ করতে হয়, কম্পেয়ার করতে হবে। And the investigator considered several risk factors, one of which was hypertension. So for this purpose, they classified this population into those who had hypertension and those who did not have hypertension. Okay, acha, this cohort study was followed up in time and the incidence of cardiovascular disease was compared into cohorts. এইটা হচ্ছে ফ্রামিংহাম হার্ট স্টাডির একটা এক্সাম, মানে সামথিং বললাম ডিসক্রিপশন। আপনারা এই যে এই লিঙ্কটাতে গেলে ফ্রামিংহাম হার্ট স্টাডি সম্পর্কে ডিটেল জানতে পারবেন এবং ইনফ্যাক্ট এদের ডেটাও আছে, আপনারা সেগুলো এক্সপ্লোর করতে পারেন। এখন আমরা কিভাবে মেজার অফ অ্যাসোসিয়েশনটা ক্যালকুলেট করব, মানে হচ্ছে ধরেন এক্সপোজার এবং ডিজিজ এদের মধ্যে সম্পর্ক কী, কীভাবে আমরা চুজ করব। খুবই সিম্পল, এখানে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছেন যে এক্সপোজড গ্রুপের মধ্যে এ হচ্ছে যাদের ডিজিজ আছে আর বি হচ্ছে যাদের ডিজিজ নাই। নন এক্সপোজড গ্রুপের মধ্যে সি হচ্ছে যাদের ডিজিজ আছে আর ডি হচ্ছে যাদের ডিজিজ নাই। এখন কোহর্ট স্টাডির বেলায় মেজার অফ অ্যাসোসিয়েশন ক্যালকুলেট করা হয় রিলেটিভ রিস্ক দিয়ে। তো রিলেটিভ রিস্কটা কি, ইজ ইউজ টু কোহর্ট স্টাডিজ টু এস্টিমেট দ্য স্ট্রেংথ অফ অ্যাসোসিয়েশন বিটুইন এক্সপোজার অ্যান্ড আউটকাম ভ্যারিয়েবলস। ঠিক আছে, এইটাকে বলা হয় মূলত রিস্ক রেশিও, যেটাকে সংক্ষেপে RR দ্বারা লেখা হয়। তো RR ইজ দ্য রিস্ক, মানে ইনসিডেন্স of having the disease among the exposed divided by the risk of having among non-exposed, the number of who have the disease and total group আর কি। যেমন এখানে আমাদের গ্রুপ থাকবে দুইটা, এক্সপোজড অ্যান্ড নন এক্সপোজড। এই যে রিলেটিভ রিস্ক আমরা ক্যালকুলেট করলে বুঝতে পারবো মানে অ্যাসোসিয়েশনটা কেমন আছে এবং ইন্টারপ্রিটেশনটা কী হবে আমরা মানে অবশ্যই দেখব। ফার্স্টে রিলেটিভ রিস্ক কীভাবে আমরা ক্যালকুলেট করব। ইনসিডেন্স অফ ডিজিজ ইন এক্সপোজড, ইনসিডেন্স এক্সপোজড, ভালো করে খেয়াল করি, এক্সপোজড ডিজিজ, এখানে দুইটা কিওয়ার্ড দেখেন, এক্সপোজড ডিজিজ, তাহলে ডিজিজ হচ্ছে এ, এক্সপোজড গ্রুপ, তাহলে এই এক্সপোজডের মধ্যে দুইটা গ্রুপ আছে, ডিজিজড নট ডিজিজড, তাহলে কি হবে এ প্লাস বি, তাহলে ইনসিডেন্সটা হচ্ছে কিসের হবে, ডিজিজের, তাহলে এ বাই এ প্লাস বি। এবার আসি আনএক্সপোজড গ্রুপের ক্ষেত্রে, আনএক্সপোজড গ্রুপের ক্ষেত্রে ইনসিডেন্স কার হবে, ডিজিজের ক্ষেত্রে, তাহলে ডিজিজ হচ্ছে সি, আর এখানে গ্রুপ কয়টা, দুইটা, নাম্বার অফ গ্রুপ হচ্ছে দুইটা, সি আর ডি, তাহলে সি প্লাস ডি। এই হলো আমাদের ইনসিডেন্ট অফ ডিজিজ ইন এক্সপোজড গ্রুপস অ্যান্ড ইনসিডেন্স অফ ডিজিজ ইন আনএক্সপোজড গ্রুপ, এটা আমরা ক্যালকুলেট মানে বের করতে পারলাম। তো এখানে এই যে এ বাই এ প্লাস বি, সি বাই সি প্লাস ডি, এটা হচ্ছে আমরা ক্যালকুলেট করলে পাবো হচ্ছে আর রিলেটিভ রিস্ক। এখন আমরা কিভাবে এটা ইন্টারপ্রিটেশন করব, রিলেটিভ রিস্ক যদি আমাদের 1 হয় তাহলে আমরা ধরে নিব ইনসিডেন্স ইন এক্সপোজড অ্যান্ড আনএক্সপোজড গ্রুপ ইজ সেম, মানে হচ্ছে এক্সপোজারের সাথে ডিজিজের কোনো অ্যাসোসিয়েশন নাই। যদি 1-এর থেকে বড় হয় তার মানে এক্সপোজড হচ্ছে হায়ার দ্যান আনএক্সপোজড গ্রুপ, ইনসিডেন্স আর কি, ইনসিডেন্স ইন এক্সপোজড গ্রুপ ইজ হায়ার দ্যান আনএক্সপোজড গ্রুপ। আর এটার মানে কি বোঝায় যে রিলেটিভ রিস্ক 1-এর থেকে বড়, মানে হচ্ছে এক্সপোজার পজিটিভলি অ্যাসোসিয়েটেড উইথ ডিজিজ, আর লেস দেন মানে হচ্ছে এক্সপোজার নেগেটিভলি অ্যাসোসিয়েটেড উইথ ডিজিজ। আমরা যদি সংখ্যার আকার দিয়েও এটা মনে রাখতে চাই, 0 এটা মানে হচ্ছে যে বুঝতে পারছি নিরপেক্ষ না, এটা ডান সাইডে যেটা সেটা হলো পজিটিভ আর আর এই পাশে নেগেটিভ, তার মানে হচ্ছে যে যদি কোনো ভ্যালু এখানে দেখতে পাচ্ছি যে লেস দেন যদি 0 হয় তার মানে হচ্ছে নেগেটিভলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডিজিজ, যদি গ্রেটার দেন
সরি লেস দেন 1 আর গ্রেটার দেন 1 যদি হয় তাহলে সেটা পজিটিভলি অ্যাসোসিয়েটেড, আর ইকুয়াল 1 হলে আমাদের এখানে কোনো অ্যাসোসিয়েশন নাই এক্সপোজার অ্যান্ড ডিজিজের মধ্যে। এটাই হচ্ছে রিলেটিভ রিস্ক ইন্টারপ্রিটেশন, এবং কিভাবে ক্যালকুলেট করে সেটাও এখানে আমরা মোটামুটি শিখলাম। এরপরে আসি টাইপস অফ কোহর্ট স্টাডি। কোহর্ট স্টাডি হচ্ছে 3 ধরনের, একটাকে বলে প্রসপেক্টিভ কোহর্ট স্টাডি, রেট্রোস্পেক্টিভ কোহর্ট স্টাডি, আর একটা অ্যাম্বিস্পেক্টিভ স্টাডি, বা এটাকে বলা হয় বাইডিরেকশনাল রিসার্চ বা স্টাডি। প্রসপেক্টিভ কোহর্ট স্টাডির ক্ষেত্রে দেখতে পাচ্ছি the prospective cohort study, by the time your study starts, exposure and disease has not occurred. আবার বলছি, প্রসপেক্টিভ স্টাডির ক্ষেত্রে এই যে এক্সপোজার অ্যান্ড ডিজিজ হ্যাজ নট ইয়েট অকার্ড, আর রেট্রোস্পেক্টিভ যেটা সেটা হচ্ছে যে বোথ এক্সপোজার অ্যান্ড ডিজিজ হ্যাজ অলরেডি অকার্ড হোয়েন ইউ স্টার্ট স্টাডি। আর এটার বেলায় আমরা যখন স্টাডি শুরু করব তখন আসলে এক্সপোজার অ্যান্ড ডিজিজ কোনোটাই আসলে ঘটেনি, কিন্তু রেট্রোস্পেক্টিভের বেলায় এখানে আমরা দেখতে পাচ্ছি বোথ এক্সপোজার অ্যান্ড ডিজিজ হ্যাজ অলরেডি অকার্ড হোয়েন ইউ স্টার্ট দ্য স্টাডি। ওকে, আর অ্যাম্বিস্পেক্টিভ বা বাইডিরেকশনাল রিসার্চ যেটা, দেয়ার ইজ এ কম্বিনেশন অফ দিস টু অ্যাপ্রোচেস হুইচ ইজ কল্ড বাইডিরেকশনাল স্টাডি অর অ্যাম্বিস্পেক্টিভ স্টাডি। ঠিক আছে, হোয়ার ইন ইউর স্টাডি স্টার্টস দ্য exposure has already occurred, and then you follow up this exposed and then exposed individuals till they develop the outcome. মানে এইখানে আমাদের এই এক্সপোজড বা এক্সপোজার যেটা সেটা অকার্ড হবে, কিন্তু আউটকামটা আমাদের ফলো আপের পরে হবে, এটা আমরা এখান থেকে বুঝতে পারছি। প্রসপেক্টিভ স্টাডির ক্ষেত্রে এক্সপোজার অ্যান্ড ডিজিজ কোনোটাই আসলে ঘটবে না, হ্যাঁ, হ্যাজ নট ইয়েট অকার্ড। রেট্রোস্পেক্টিভ কোহর্ট স্টাডির বেলায় এক্সপোজার অ্যান্ড ডিজিজ বোথ মানে এটা ঘটবে বা হ্যাজ অলরেডি অকার্ড হোয়েন ইউ স্টাডি যখন আমরা শুরু করি। আর বাইডিরেকশনাল রিসার্চের ক্ষেত্রে আমরা যেটা বুঝলাম যে ফার্স্টে এক্সপোজার যেটা সেটা হ্যাজ অলরেডি অকার্ড অ্যান্ড দেন ফলো আপ হিজ এক্সপোজড অ্যান্ড দেন এক্সপোজড ইন্ডিভিজুয়ালস, ওকে, টিল দে ডেভেলপ আউটকাম। এখন আমরা যদি প্রসপেক্টিভ স্টাডি, রেট্রোস্পেক্টিভ স্টাডি, বাইডিরেকশনাল স্টাডির ক্ষেত্রে মেজার অফ অ্যাসোসিয়েশন ক্যালকুলেট করতে চাই, সেম কথা, এখানে এক্সপোজড গ্রুপ ডিজিজড এ দ্বারা, নট ডিজিজড বি দ্বারা, নট এক্সপোজড গ্রুপ ডিজিজড সি দ্বারা, নট ডিজিজড ডি দ্বারা ডিনোট করা হবে। এখন যদি আমরা রিলেটিভ রিস্ক ক্যালকুলেট করতে চাই, সো সিম্পল, এখানে নাম্বার অফ হু হ্যাভ দ্য ডিজিজ অ্যান্ড টোটাল গ্রুপ। তাইলে আমরা এখানে একটু খেয়াল করি কীভাবে রিলেটিভ রিস্ক আমরা ক্যালকুলেট করি। আবার বলছি, এখানে আমরা মানে ইনসিডেন্স অফ ডিজিজ, ইনসিডেন্স কার ডিজিজের মানে কার জন্য ক্যালকুলেট করব, এক্সপোজড গ্রুপ। তাহলে খেয়াল করি এক্সপোজড গ্রুপ ইনসিডেন্স হবে ডিজিজের, তাহলে এ বাই গ্রুপ সংখ্যা, মানে আমাদের গ্রুপ কয়টা আছে, 2টা, এক্সপোজড নট ডিজিজ অ্যান্ড নট ডিজিজড, মানে এ প্লাস বি। অ্যাট দ্য সেম টাইম আমাদের নট এক্সপোজডের বেলায় ডিজিজ হচ্ছে সি আর হচ্ছে গ্রুপ সি প্লাস ডি, তাহলে এটা হচ্ছে ইনসিডেন্স অফ ডিজিজ ইন এক্সপোজড অ্যান্ড ইনসিডেন্স অফ ডিজিজ ইন আনএক্সপোজড। সেম কথা আমি আবারও বলছি, রিপিট করছি, রিলেটিভ রিস্ক যদি 1 হয় তার মানে দেয়ার ইজ নো অ্যাসোসিয়েশন, যদি গ্রেটার দেন 1 হয় পজিটিভলি অ্যাসোসিয়েটেড উইথ ডিজিজ মানে এক্সপোজার, আর যদি লেস দেন 1 হয় তাহলে নেগেটিভলি অ্যাসোসিয়েটেড উইথ ডিজিজ। এটা হচ্ছে কিভাবে আমরা রিলেটিভ রিস্ক ইন্টারপ্রিটেশন করব সেটার একটা গাইডলাইন। নেক্সট আমরা যেটা পড়বো অ্যাডভান্টেজেস অফ কোহর্ট স্টাডিজ। কোহর্ট স্টাডির বেলায় যদি আমরা ক্রস সেকশনাল স্টাডির বেলায় আমরা কিছু পড়েছি, এখানেও আমরা দেখছি নোয়িং দ্যাট এ প্রেডিক্টর ভ্যারিয়েবল মানে হচ্ছে এক্সপোজার ওয়াজ প্রেজেন্ট বিফোর আউটকাম ভ্যারিয়েবল অকার্ড, সামটাইম এভিডেন্স অফ কজালিটি আর কি। আরেকটা হচ্ছে ভ্যালুয়েবল ইন স্টাডিং রেয়ার এক্সপোজার্স। ডিরেক্টলি মেজার্স দ্য ইনসিডেন্স, আমাদের ক্রস সেকশনাল স্টাডির বেলায় ছিল হচ্ছে প্রিভ্যালেন্স অফ এ ডিজিজ অর আউটকাম, ক্যান স্টাডি মাল্টিপল আউটকামস অফ এ সিঙ্গেল এক্সপোজার। ওকে, রিলেটিভ রিস্ক ইজ দ্য মেজার অফ অ্যাসোসিয়েশন, মানে হচ্ছে আমরা রিলেটিভ রিস্ক ক্যালকুলেট করে মেজার অফ অ্যাসোসিয়েশনটা ক্যালকুলেট করি। ডিসঅ্যাডভান্টেজ কি, এটা এক্সপেন্সিভ অ্যান্ড inefficient for studying rare outcomes. A large number of subjects is usually needed, often needs a long follow-up period or a very large population.
তারপরে লস টু ফলো আপ ক্যান অ্যাফেক্ট দ্য ভ্যালিডিটি অফ ফাইন্ডিংস, যেটা বললাম যে এখানে যদি আমরা ফেল করি তাহলে আমাদের এই ভ্যালিডিটি অফ ফাইন্ডিংস যেটা আমরা মানে এটা ভ্যালিডিটিটা কমে যাবে। রেট্রোস্পেক্টিভ কোহর্ট স্টাডি নিড কমপ্লিট দ্যাট অ্যাকিউরেট রেকর্ডস, কমপ্লিট অ্যান্ড অ্যাকিউরেট রেকর্ডস। ওকে, এরপরে আমরা পড়বো হচ্ছে কেস কন্ট্রোল স্টাডিজ। দে আর অবজারভেশনাল স্টাডিজ। কেস কন্ট্রোলটা মূলত হচ্ছে অবজারভেশনাল স্টাডি ইন হুইচ এ গ্রুপ অফ পেশেন্টস মানে কেসেস ইজ কম্পেয়ার টু দ্য গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস হু আর ফ্রি অফ ডিজিজ মানে কন্ট্রোলস যেটাকে আমরা বলি। একটু আগে আমরা দেখে আসলাম যে বেড টাইম হ্যাবিটের ক্ষেত্রে কাউকে মানে একটা গ্রুপ অফ স্টুডেন্টসকে কফি খেতে দেওয়া হয়েছে আর একটা গ্রুপকে দেওয়া হয়নি। যাদেরকে দেওয়া হয়নি তারা হচ্ছে কন্ট্রোল, আর যাদেরকে খেতে দেওয়া হয়েছে তারা হচ্ছে কেজ। এই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি কেস কন্ট্রোল স্টাডি বা অবজারভেশনাল স্টাডি। হ্যাঁ, অ্যাজ রিগার্ড এক্সপোজার টু সাসপেক্টেড এজেন্ট অর ফ্যাক্টর, উই স্টার্ট উইথ এ কেস অ্যান্ড কন্ট্রোলস, দেন উই look for the past exposure. Okay, we work backward from outcome to exposure. এইটার বেলায় কেস কন্ট্রোলের বেলায় কিন্তু এক্সপোজার টু আউটকাম না, উল্টা আউটকাম থেকে এক্সপোজার। ডেটা রিলেটেড টু রিস্ক ফ্যাক্টরস আর কালেক্টেড আফটার ডিজিজ হ্যাজ বিন আইডেন্টিফাইড। ইট ডিটারমাইন্স দ্যাট স্ট্রেংথ অফ অ্যাসোসিয়েশন বিটুইন রিস্ক ফ্যাক্টর মানে হচ্ছে এক্সপোজার অ্যান্ড দ্য প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ ডিজিজ, যেটাকে আমরা আউটকাম বলি। It cannot yield estimates of incidence or prevalence of disease in population. If we select 50 cases and 50 controls, we cannot assume that the prevalence of disease is 50%. Okay? এটা কি করতে পারে না, যেটা ক্যানট ইয়েল্ড এস্টিমেটস অফ ইনসিডেন্স অর প্রিভ্যালেন্স। কেস কন্ট্রোলের বেলায় আমাদের ইনসিডেন্স বা প্রিভ্যালেন্স কোনোটাই এস্টিমেট করা পসিবল না। এখন আমরা কি কি এলিমেন্টস আমরা কেস কন্ট্রোল স্টাডির বেলায় কনসিডার করব? সিলেকশন অফ কেসেস, সিলেকশন অফ কন্ট্রোলস, ইনফরমেশন অন এক্সপোজার অ্যান্ড অ্যানালাইসিস, এই চারটা ব্যাপার আমাদেরকে কনসিডার করতে হবে। পসিবল সোর্সেস অফ কেসেস, আমাদের কেসগুলোর সোর্স কী কী হতে পারে, যেমন হসপিটালস, ক্লিনিক্স। কেন হসপিটাল বা ক্লিনিকের কথা বললাম, এটা আসলে ইজিয়ার টু ফাইন্ড, মেনি রিপ্রেজেন্ট সিভিয়ার কেসেস অলরেডি সেখানে আছে। পপুলেশন বেসড মানে হচ্ছে এখানে আমরা নট বায়াসড বাই ফ্যাক্টরস ড্রয়িং এ পেশেন্ট টু পার্টিকুলার হসপিটাল, তাই না? সোর্সেস অফ সিলেকশন অফ কেসেস, কীভাবে আমরা কেস সিলেক্ট করব? অল পিপুল ইন সোর্স পপুলেশন হু ডেভেলপ দ্য ডিজিজ অফ ইন্টারেস্ট, স্যাম্পল কেস ইন্ডিপেন্ডেন্ট অফ এক্সপোজার আন্ডার স্টাডি, আর একটা হচ্ছে ক্লিয়ার ডেফিনেশন অফ আউটকাম স্টাডিড। তারপর হচ্ছে প্রিভ্যালেন্ট ভার্সেস ইনসিডেন্ট কেসেস। Prevalent cases may be related more to survival with these than development of disease. Possible sources of controls, control আমরা কোন কোন জায়গা থেকে পেতে পারি? জেনারেল পপুলেশন, তারপরে হসপিটাল কন্ট্রোলস থাকতে পারে, যেমন পেশেন্টস ইন সেম হসপিটাল হু হ্যাভ ডিজিজ দ্যাট আর আনরিলেটেড টু দ্য এক্সপোজার বিং স্টাডিড। এরপর হচ্ছে স্পেশাল কন্ট্রোলস, যেমন ফ্রেন্ডস, নেইবার্স, পিয়ার্স, ফ্যামিলি মেম্বার্স, এগুলো হচ্ছে আমাদের সোর্সেস অফ কন্ট্রোল। সিলেকশন অফ কন্ট্রোলস, আমরা কীভাবে কন্ট্রোলটা সিলেক্ট করতে পারি? প্রেজেন্ট দ্য ডিস্ট্রিবিউশন অফ এক্সপোজার ইন দ্য সোর্স অফ পপুলেশন অফ কেসেস সিলেক্টেড ফ্রম দ্য সেম সোর্স পপুলেশন দ্যাট গিভস রাইজ টু দ্য কেসেস। এরপর হচ্ছে সিলেক্টেড ইন্ডিপেন্ডেন্টলি অফ দেয়ার এক্সপোজার স্টেটাস। পপুলেশন বেসড যদি চিন্তা করি, স্যাম্পলিং করতে হবে আমাদেরকে ফ্রম জেনারেল পপুলেশন। হেলথ কেয়ার ফ্যাসিলিটি বেসড, পেশেন্ট উইথ আদার ডিজিজেস। আর কেস বেসড যদি চিন্তা করি সেক্ষেত্রে আমাদের ফ্রেন্ডস, নেইবার্স বা আমরা অন্যান্য যে এগুলো আছে সেগুলো আমরা এখানে বললাম যে পিয়ার্স, ফ্যামিলি মেম্বার্স, এগুলো কনসিডার করব। মেজারিং এক্সপোজার স্ট্যাটাস, মেথডস দ্যাট ক্যান বি ইউজ টু অ্যাসারটেন এক্সপোজার স্ট্যাটাস ইনক্লুড, এখানে আমরা যেটা করতে পারি স্ট্যান্ডার্ডাইজড কোশ্চেনিয়ার্স, বায়োলজিক্যাল স্যাম্পলস, ইন্টারভিউজ উইথ সাবজেক্ট, ইন্টারভিউজ উইথ দ্য স্পাউস আর আদার ফ্যামিলি মেম্বার্স, মেডিকেল রেকর্ডস। আমরা মেডিকেল রেকর্ডস এখন যদি বলি যে ইলেকট্রনিক হেলথ রেকর্ডস, সেটাও হতে পারে, এমপ্লয়মেন্ট রেকর্ডস। ওকে, এইগুলো হচ্ছে আমরা মেজারিং অফ যে ইয়েটা সেটা করতে পারি, মেজার করতে পারি এক্সপোজার স্ট্যাটাস। ওকে, কালেক্টিং গুড ডেটা অন এক্সপোজার, কীভাবে আমরা করতে পারি? এই তিনটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। অবজেক্টিভলি আমরা যে এক্সপোজার মেজারমেন্ট করতে চাই সেটার অবশ্যই রিপ্রোডিউসিবল হতে হবে, আর একটা হচ্ছে অ্যাকিউরেট ইনফরমেশান হতে হবে। যে ডেটা নিতে চাই বা এক্সপোজার রিলেটেড, সেটা অবশ্যই কোয়ালিটি ম্যানেজমেন্ট, এক্সপোজার ম্যানেজমেন্ট আর কি প্রিসাইজ হতে হবে।
কেস কন্ট্রোল স্টাডির ক্ষেত্রে যদি আমরা একটা এক্সাম্পল দেখতে চাই, ইফ উই আর ইন্টারেস্টেড ইন রেয়ার আউটকাম, হ্যাঁ, অ্যাজ অ্যাসোসিয়েশন বিটুইন রেগুলার কফি কনজামশন অ্যান্ড গেটিং এ স্কোর ওভার 90% ইন দ্য মেডিকেল স্কুল, এক্ষেত্রে আমরা হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি করতে পারি, কন্ডাক্ট করতে পারি। কেস মেডিকেল স্টুডেন্টস, হ্যাঁ, হু স্কোর ওভার 19, আর কন্ট্রোল কারা, যারা হচ্ছে আপনার এই যে মেডিকেল স্টুডেন্টস ফ্রম কার্ডিও ইউনিভার্সিটি হু স্কোর লেস দ্যান 90, তাহলে এরা হচ্ছে কেজেস, আর কন্ট্রোল হচ্ছে যারা হচ্ছে লেস দ্যান 90 স্কোর করে। এক্সপোজার মানে হচ্ছে মানে সেলফ রিপোর্টেড 3 কফি ড্রিঙ্কস ডেইলি ফর প্রিভিয়াস ইয়ার। আর আউটকামটা কি এখানে, আউটকামটা হচ্ছে আমাদের কই গেল এক্সাম স্কোর। এডিশনাল কোভ্যারিয়েটস হতে পারে এজ, সেক্স, রেসিডেন্সি, এগুলোকে আমরা ডেমোগ্রাফিক্স ফ্যাক্টরস বা ক্যারেক্টারিস্টিক্স বলে থাকি। এডুকেশনাল মানে ইয়ার অর এডুকেশনাল স্ট্যাটাস, হ্যাঁ, স্মোকিং স্ট্যাটাস, ম্যারিটাল স্ট্যাটাস, এগুলা। এরপর হচ্ছে ইম্পর্ট্যান্ট ডিজাইন কনসিডারেশন। এইটা যদি আমরা চিন্তা করি, ফর্মুলেশন অফ এ ক্লিয়ারলি ডিফাইন্ড হাইপোথিসিস থাকতে হবে আমাদেরকে। কেস ডেফিনেশন, সেক্ষেত্রে আমাদের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফর কেসেস, এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সোর্সেস অফ কেসেস শুড বি রিপ্রেজেন্টেটিভ অফ অল কেসেস অফ দ্য ডিজিজ ইন দ্য পপুলেশন। সিলেকশন অফ কেসেস, এটা হতে হবে ইনসিডেন্ট অর প্রিভেলেন্ট কেসেস। ইনসিডেন্ট কেসেস আর বেটার অ্যাজ দে আর দ্য নিউ কেসেস অ্যান্ড আর এক্সপেক্টেড টু বেটার রিমেম্বার দ্য এক্সপোজার স্টেটাস। আরেকটা হচ্ছে যে সোর্স অ্যান্ড সিলেকশন অফ কন্ট্রোলস, কন্ট্রোল শুড meet all the criteria for cases except having the disease. এখন আমরা মেজার অফ অ্যাসোসিয়েশনটা ক্যালকুলেট করতে চাই। এই বেলায় মানে কেস কন্ট্রোলের বেলায় আমাদের যেটা করতে হয়, অড রেশিও ক্যালকুলেট করতে হয়। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা, আমাদের স্ট্যাটিস্টিক্সেও এটার মানে প্রয়োগ আছে এবং কাজ আছে, আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো অড রেশিওটা আমরা কিভাবে ক্যালকুলেট করি বা করব, তার আগে আমরা এই যে এক্সপোজার অ্যান্ড ডিজিজ, এটা আমরা খেয়াল করি। এক্সপোজার এস, ডিজিজ এ, মানে দেখতে পাচ্ছেন এক্সপোজার অ্যান্ড নট ডিজিজ বি, সেম কথা, সেম ম্যাট্রিক্সটা আমি এখানে দিয়েছি। এক্সপোজার যে দেখতে পাচ্ছেন নো, মানে নট এক্সপোজড, ডিজিজ সি, নট ডিজিজ ডি। তো এই যে দ্য অড রেশিও ইজ ইউজ টু কেস কন্ট্রোল স্টাডি টু এস্টিমেট দ্য স্ট্রেংথ অফ অ্যাসোসিয়েশন বিটুইন এক্সপোজার অ্যান্ড আউটকাম। মানে হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে আমাদের এই যে অ্যাসোসিয়েশনটা, এটা চেক করতে অড রেশিওটা ব্যবহার করা হয়ে থাকে। এটা আমরা কীভাবে ক্যালকুলেট করব, খুবই সহজ। নাম্বার হু হ্যাভ দ্য ডিজিজ ফার্স্ট, আর নাম্বার হু ডু নট হ্যাভ দ্য ডিজিজ, এটা হচ্ছে আমাদের অড রেশিও বা অর সংক্ষেপে লেখে। ভালো করে আমরা যদি খেয়াল করি, নাম্বার অফ হ্যাভিং দ্য ডিজিজ অ্যামং এক্সপোজড, খেয়াল করি নাম্বার হ্যাভিং দ্য ডিজিজ অ্যামং এক্সপোজড, এখানে এক্সপোজড এবং ডিজিজ, তাহলে এ বাই বি, হ্যাঁ, এই যে এ বাই বি। নাম্বার অফ হ্যাভিং দ্য ডিজিজ অ্যামং নন এক্সপোজড, তাহলে হবে সি বাই ডি, কারণ এখানে ডিজিজ আছে সি, আর এটা হচ্ছে আমাদের যে খেয়াল করি হ্যাভিং নন এক্সপোজড, তাহলে সি বাই ডি। তো এটা যদি আমরা একটু ক্যালকুলেট করি যে সরি এ বাই বি ইন্টু সি বাই ডি, না সরি এটা উল্টে যাবে, তাই না, হ্যাঁ, ডি বাই সি, সেটাকে আমরা এই যে এডি বাই বিসি লিখতে পারি। ঠিক আছে, এটা আমরা পরে আরও ভালোভাবে দেখব। এ কনফিডেন্স ইন্টারভাল ফর অড রেশিও শুড বি রিপোর্টেড, হ্যাঁ, আমরা স্ট্যাটিস্টিক্সে এটা শিখবো, হোয়াট ইজ কনফিডেন্স ইন্টারভাল এবং কীভাবে এটা ইন্টারপ্রিট করতে হয়। এ কনফিডেন্স ইন্টারভাল নট কন্টেনিং ওয়ান ইজ কনসিডার স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। আমাদের যদি অড রেশিও ক্যালকুলেশনটা আমরা বুঝে থাকি, তাহলে এখন আমাদের পরবর্তী কাজটা করতে সুবিধা, মানে পরবর্তী যে স্লাইডগুলো আছে বুঝতে সুবিধা হবে। তাহলে অড রেশিওটা হচ্ছে অড রেশিও অফ হ্যাভিং, যেটা বললাম হ্যাভিং দ্য ডিজিজ এবং এক্সপোজড আর নন এক্সপোজড গ্রুপের মধ্যে, আমি এখানে জাস্ট আমরা ডিজিজটার কনসিডার করেছি। এই অড রেশিও বা অর ক্যালকুলেট হয়ে যাওয়ার পরে আমরা দেখব যদি অর যদি 1 হয়, মানে হচ্ছে odds of exposure among cases and controls are same, এর মানে হচ্ছে এক্সপোজার আর ডিজিজের সাথে কোনো অ্যাসোসিয়েশন নাই। যদি 1 হয় তার মানে এক্সপোজার এবং ডিজিজ বা আউটকাম সেটা হচ্ছে পজিটিভলি অ্যাসোসিয়েটেড, হ্যাঁ।
আর যদি লেস দ্যান 1 হয় তার মানে এক্সপোজার এবং আউটকাম বা ডিজিজ সেটা হচ্ছে নেগেটিভলি অ্যাসোসিয়েটেড। ওকে, এটা হচ্ছে আমাদের বা অড রেশিও যেটা তার ইন্টারপ্রিটেশন। এরপরে অ্যাডভান্টেজেস অফ কেস কন্ট্রোল স্টাডি, ইউজফুল রেয়ার ডিজিজ, ওকে, উইথ লং latent period, inexpensive and efficient, may be the only feasible option. Establishes association যেটা আমরা পড়লাম odd ratio, useful for generating hypothesis, multiple risk factors can be explored in one study. Okay, disadvantage কি হতে পারে? Causality is still not easy to establish, আগে আমরা দেখেছি সিলেকশন বায়াস আছে, রিকল বায়াস, তারপরে হচ্ছে রিকল বায়াস মানে দ্য স্টাডিজ retrospective and participants may not report their exposure accurately, especially the controls, cannot give incidence or prevalence, আমরা দেখেছি আগে, accuracy and validity of information collected. আমরা প্রায় শেষের পথে চলে আসছি। এখন যেটা পড়ব এক্সপেরিমেন্টাল স্টাডি বা ইন্টারভেনশনাল স্টাডি, যেটাকে আমরা ক্লিনিক্যাল ট্রায়ালস বলতে পারি বা বলি। এটা আমাদের আসলে অনেক ইম্পর্ট্যান্ট একটা স্টাডি ডিজাইন। এক্সপেরিমেন্টাল ক্লিনিক্যাল ট্রায়ালস যেটাকে আমরা RCT বলি, অ্যান্ড অবজারভেশনাল কোহোর্ট স্টাডিজ, এই দুটোর মধ্যে আসলে পার্থক্য কী? ইন কোহোর্ট স্টাডিজ নো ইন্টারভেনশন, আমরা একটু পরে একটা ছবির মাধ্যমে দেখব। এই কোহোর্ট স্টাডি আর হচ্ছে এক্সপেরিমেন্টাল ক্লিনিক্যাল ট্রায়াল যেটা RCT, এই দুইটার বেলায় কিন্তু আমাদের কম্পেয়ার করা হয়, বোথ এক্সপোজার অ্যান্ড আউটকাম দুইটার বেলায়। কিন্তু এখানে আমাদের পার্থক্যটা কোথায়? কোহোর্ট স্টাডির বেলায় নো ইন্টারভেনশন অর ট্রিটমেন্ট or exposure is given to participants. We just observe the exposure and the occurrences of outcome. কিন্তু in RCTs participants are randomly allocated. আমরা এটা ভালো করে বুঝবো, randomly allocated to either receive the treatment or intervention or not while in cohort studies. There is no randomization. We do not allocate participants to groups. There is either pre-existing exposure or the participants select themselves. For example, some women might choose to be in hormonal contraception, while others choose the mechanical contraception. আমরা এইটার মাধ্যমে, ছবিটার মাধ্যমে খুব ইজিলি বুঝতে পারবো, খুব ইজিলি এটা আমরা বুঝতে পারবো কেমনে? র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়ালস যেটাকে আমরা ইন্টারভেনশনাল স্টাডি বলছি, এটা এখানে আমাদের যেটা করা হয়, পার্টিসিপেন্টস র্যান্ডমলি অ্যালোকেট করা হয়, তারপরে একটা গ্রুপের উপর ট্রিটমেন্ট বা ইন্টারভেনশন প্রয়োগ করা হয় এবং একটা গ্রুপ থেকে কন্ট্রোল। তারপরে আমাদের অবশ্যই দুইটা আউটকাম আছে না, ট্রিটমেন্ট গ্রুপ এবং কন্ট্রোল গ্রুপ, এদের মধ্যে কম্পেয়ার করা হয়, কম্পেয়ার আউটকামস। আর কোহোর্ট স্টাডির বেলায় যে পার্টিসিপেন্টস এদেরকে ন্যাচারাল অ্যালোকেশন বা সেলফ সিলেকশন বা ন্যাচারাল সিলেকশন করা হয়। এখানে দুইটা গ্রুপ থাকে, এক্সপোজড আর নন এক্সপোজড গ্রুপ। এই এক্সপোজড এবং নন এক্সপোজড দুইটা গ্রুপের মধ্যে কম্পেয়ার করা হয় বা কম্পারিজন করা হয়। তাহলে এই দুইটার মানে স্টাডির মধ্যে পার্থক্যটা হচ্ছে আমাদের র্যান্ডম অ্যালোকেশন আর হচ্ছে ইন্টারভেনশন। আপনারা এই ছবিটা কি বুঝেছেন? ওকে, এখন randomized control trials, one of the main scientific advances in methods of clinical research in 20th century. এটা আমরা যখন আসলে সিস্টেমেটিক রিভিউ নিয়ে আরও যখন অনেক বেশি পড়াশোনা করব তখন আরও ভালো বুঝতে পারবো। They are considered as the methodological standard of excellence. Actually randomized control trials বা RCT কে মানে বেস্ট গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হয় স্টাডি ডিজাইনের, ঠিক আছে? এই যে গোল্ড স্ট্যান্ডার্ড ফর সায়েন্টিফিক এক্সপেরিমেন্টস। Significance of clinical trials. Clinical trials translate results, basic scientific research into better ways to prevent, diagnosis or treat disease. Clinical trials এর অবজেক্টিভ কি? খুবই সিম্পল, এখানে যে কয়টা দিয়েছি মোটামুটি সহজ। নিউ ড্রাগস অর ট্রিটমেন্ট, নিউ মেডিয়াল অর হেলথ কেয়ার টেকনোলজি, new organizational delivery system of healthcare, new methods of primary prevention, মোট কথা হলো ইন্টারভেনশন গুলো থাকবে, নিউ প্রোগ্রামস অফ স্ক্রিনিং, আর্লি ডিটেকশন, ঠিক আছে? এই সবগুলোকে আমরা বলে থাকি RCTs, বা র্যান্ডমাইজড ক্লিনিক্যাল ট্রায়ালস, ঠিক আছে? এই যে যেটা বললাম এক্সপেরিমেন্টাল ক্লিনিক্যাল র্যান্ডমাইজড ক্লিনিক্যাল ট্রায়ালস আর কি, RCT যেটা বলি। ওকে, এখন আমরা
হ্যাঁ, অনেক টুলস আছে, হ্যাঁ অনেক টুলস আছে অ্যাভেলেবল, সেটার মাধ্যমে আপনি র্যান্ডমাইজেশন করতে পারবেন। আমরা স্যাম্পলিং মেথডে ইনশাআল্লাহ শিখবো এটা। হ্যাঁ, কোয়াসি এক্সপেরিমেন্টাল স্টাডি লাইক এ ট্রু এক্সপেরিমেন্ট, এটাও মানে একটা ট্রু এক্সপেরিমেন্ট, বাট এই স্টাডি ডিজাইনে বা এই পার্টিকুলার স্টাডি টাইপ যেটা করে এইমস টু এস্টাবলিশ কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ বিটুইন অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, মানে হচ্ছে এক্সপোজার অ্যান্ড আউটকাম। হ্যাঁ, হাউএভার আনলাইক এ ট্রু এক্সপেরিমেন্ট, কোয়াসি এক্সপেরিমেন্টে যেটা করে ডাজ নট রিলাই অন র্যান্ডম অ্যাসাইনমেন্ট বা অ্যালোকেশন। তাহলে আপনার কেউ কি বলতে পারেন যে এইটা এবং আরসিটি এটার মধ্যে বেসিক পার্থক্য কি দাঁড়ালো? কাইন্ডলি একটু বলেন বেসিক পার্থক্যটা কি দাঁড়ালো এখানে? কেউ বোঝেননি? না না, মানে মেইন পয়েন্টসটা কি? র্যান্ডমাইজেশন, ইয়েস, র্যান্ডমাইজেশন। বেসিক পার্থক্যটা এখানে র্যান্ডমাইজেশন। এখানে কি আমাদের র্যান্ডম অ্যাসাইনমেন্ট করা হয়েছে? নন র্যান্ডম ক্রাইটেরিয়া। ওকে, সাবজেক্টস আর অ্যাসাইন টু গ্রুপস বেসড অন নন র্যান্ডম ক্রাইটেরিয়া। আর এইটা কোন ক্ষেত্রে ইউজফুল টুল? ইউজফুল টুল ইন সিচুয়েশন হয় ট্রু এক্সপেরিমেন্টস ক্যান নট be used for ethical or practical reasons. এখন আমরা একটা এক্সপেরিমেন্ট মানে এক্সাম্পল দেখি। টু রান এ ট্রু এক্সপেরিমেন্ট ইউ র্যান্ডমলি অ্যাসাইন half of the patients in a mental health clinic to receive the new treatment. The other half, the control group, receives the standard course of treatment for depression. Every few months, participants fill out sheet describing their symptoms to see if new treatment procedures significantly better or worse effects than the standard one. এখানে কিন্তু আমরা কি করিনি, র্যান্ডমলি কি সিলেক্ট করেছি? নিচেরটা। এখানে কি আমাদের র্যান্ডমাইজেশন ছিল? ছিল না। তো এটাও কিন্তু একটা মানে ট্রু এক্সপেরিমেন্টাল স্টাডি বা ইন্টারভেনশনাল স্টাডি, কিন্তু এইখানে আমাদের র্যান্ডম অ্যালোকেশন বা র্যান্ডমাইজেশনটা আমাদের থাকে না। তাহলে আমাদের আরসিটি আর এটার মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে র্যান্ডমাইজেশন। দিস ইজ অল অ্যাবাউট স্টাডি ডিজাইন। আমি এখানে যেগুলো শেয়ার করেছি, আপনারা যদি কেউ মন দিয়ে এইগুলা করেন, তাহলে আমার মনে হয় না যে আপনাদের স্টাডি ডিজাইন মানে ক্ষেত্রে বা নিজে লিটারেচার রিভিউ করে স্টাডি ডিজাইন করতে প্রবলেম হওয়ার কথা। অবশ্যই মেন্টর লাগে, মানে মেন্টর অনেক বড় ভূমিকা পালন করেন এই ডিজাইন করার ক্ষেত্রে, অবশ্যই লাগবে। কিন্তু আপনাদের যে এই যে বেজ থাকলে আমার মনে হয় যে কারোর সাথে কাজ করতে আপনাদের অনেক সুবিধা হবে। থ্যাংক ইউ। এখন আপনাদের প্রশ্নগুলো শুনবো।